ইউক্রেন এবং রাশিয়ার যেই যুদ্ধ গত কয়েক বলা যায় আসলে দীর্ঘায়িত হয়েছে, আমরা বছরের উপর যদি চিন্তা করি, নতুন করে পুতিন বলছে যে যুদ্ধ থামার আগে ইউক্রেনের আরও বেশ কিছু ভূখণ্ড সে দখল করতে চায়। এই দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে এই যুদ্ধ কতটা দীর্ঘায়িত হবে সেটি নিয়ে একটু আলোচনা করব। অধ্যাপক ডক্টর বশির আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, যুক্ত আছেন আমাদের সাথে। শুভ সকাল অধ্যাপক ডক্টর বশির আহমেদ। এই যে পুতিনের যে ইচ্ছা ইউক্রেনের সেই বেশ কিছু আরও ভূখণ্ড দখল করতে চায়, এর ফলে যুদ্ধের আসলে নতুন করে কোনো রকম পরিবর্তন অথবা আবারও কোনো ডাইমেনশন আসছে কিনা আপনার দৃষ্টিতে? পুতিন যে প্রথম থেকে অর্থাৎ 2022-এর যে ফেব্রুয়ারি থেকে যে সর্বাত্মক আক্রমণ যেটা কিন্তু তিনি বলছেন, এবং সেটা এখনো প্রায় 3 বছর তো চললো। তো এর মধ্যে প্রথম থেকেই তাদের যে স্ট্র্যাটেজিক লোকেশন ছিল, যেটা আমরা সবাই জানি, লুহানেস্ক, দনেস্ক, জাপোরিজিয়া, খেরসন। তো এই যে অঞ্চল, অর্থাৎ এই ডনবাস, এই অঞ্চলটি তাদের আসলে স্ট্র্যাটেজিক লোকেশন ছিল। কারণ চারিপাশে ন্যাটোর যে এক্সপানশন ছিল, সেই এক্সপানশনকে ইন্টারসেপ্ট করার জন্য সে, যদিও এর আগে 2014 সালে সে ক্রিমিয়াকে নিয়ে নিয়েছিল, এখন এই বাকি স্ট্র্যাটেজিক এলাকা সে দখল করেছে এবং এখনো দখলে রেখেছে। এবং সেই যুদ্ধ চলছে নানা স্কেলে, কখনো বেড়েছে, কখনো কমেছে। এখন আমরা দেখলাম যে মে মাস থেকে আবার যুদ্ধের ডামাডোল আরো বেশি পরিমাণ বেড়েছে। এবং এই যে আপনি যে ঘোষণাটা বললেন যে পুতিন যাচ্ছে আরো এলাকা দখল করার জন্য, তো এখন এই প্রথম দিকে যে তাদের যে মোটিভ ছিল যে তারা স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোকে তারা দখলে রাখবে, আমার কাছে যেটা মনে হচ্ছে এখন আবার এরকম হচ্ছিল যে আপনার লুহানেস্ক এবং আমরা খার্কিভও দেখেছি যে তারা কিন্তু দখল করেছিল, সেগুলো আবার ইউক্রেনও কিন্তু পাল্টা পুনর্দখল করেছে, এরকম প্রক্রিয়া ছিল। তো বর্তমানে যেটা হচ্ছে যে ওখানে তাদের যে প্রশাসন, তাদের যে শাসন, সেখানে তারা নির্বাচনও করেছে, রুশ নাগরিকত্ব দিয়েছে। তো এইভাবে তাদের একটি অবস্থান, রুশদের একটি অবস্থান সেখানে আছে। কিন্তু সেই অবস্থানটা অবশ্যই নিরঙ্কুশ নয়, কারণ সেখানে ইউক্রেনীয় বাহিনীও আছেন। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে, হয়তো একটা স্ট্র্যাটেজিক কারণেই তারা বলছে যে তারা আরো নতুন নতুন এলাকা এক্সপানশন করবে। সেই এক্সপানশনের লক্ষ্য দখল করে রাখা নয়, আমার কাছে যেটা মনে হচ্ছে যে বার্গেনিং এর ক্ষেত্রে, অর্থাৎ যখন নেগোসিয়েশন হবে, আলোচনা হবে, তখন যাতে এই এই বিষয়গুলো বা এই অধিকৃত এলাকাগুলোকে তারা রক্ষা করতে পারে, সেই জন্য হয়তো কিছু এলাকাকে তারা বাড়াতে চাচ্ছে। আমার কাছে সেরকমটাই মনে হচ্ছে যে এর ফলে যুদ্ধ কি আরও সামনের দিনগুলোতে সেটি দীর্ঘায়িত হবে কিনা, এবং এই বার্গেনিং করতে গিয়ে, কারণ সেখানে তো এমন তো না যে যুদ্ধ বিরতি দিয়ে তারা বার্গেনিংয়ের জায়গাটা আসলে রাখছে, আলোচনার জায়গাটি তারা রাখছে। যুদ্ধবিরতি আসলে কার্যকর সেখানে হয়নি, যদিও জাতিসংঘ সহ নানা উদ্যোগ সেখানে ছিল। কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে পুতিন এক ধরনের কৌশল নিয়েছে, সে যুদ্ধবিরতি যেতে চায়, কিন্তু কার সাথে সে যুদ্ধবিরতি করবে? সে বলছেন যে প্রেসিডেন্ট জেলেনস্কি তো মেয়াদ শেষ হয়ে গেছে 5 বছর, এবং সে এখন বৈধ রাষ্ট্রপতি নয়। যদিও এখন ইউক্রেনে আপনার সামরিক শাসন চলছে, এবং যুদ্ধকালীন যে পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কি এখন দায়িত্ব পালন করছেন, কিন্তু রুশ অর্থাৎ প্রেসিডেন্ট পুতিন বলছেন যে জেলেনস্কির সেই অথরিটি নেই, ফলে তার সাথে আমাদের এখন এই মুহূর্তে যুদ্ধবিরতি করার সুযোগটা কম। তো এগুলো হচ্ছে কৌশল, এগুলো হচ্ছে ওয়ার স্ট্র্যাটেজি। আমরা যেটা বলছি যে সেটা এই যে সামনে আবার এই যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে অস্ত্রের চালান আসার আগেই তারা হয়তো আরো কিছু আক্রমণ করতে চাচ্ছে। কারণ এই মুহূর্তে আপনি জানেন ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো সহ সবাই কিন্তু, যদিও তারা নৈতিক এবং অস্ত্র সহায়তা দিচ্ছে ইউক্রেনকে, কিন্তু এই মুহূর্তে অনেক দেশই কিন্তু আবার আক্রমণ ওইভাবে আগের মতো কিন্তু সাহায্য আসছে না। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখন প্রায় $62 বিলিয়ন আসছে আপনার ইসরায়েল এবং ইউক্রেনের জন্য, যেটা পাস হয়েছে সম্প্রতি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই অস্ত্রের চালান আসার আগেই আপনার যেটা পুতিনের স্ট্র্যাটেজি হচ্ছে যে তিনি আরো বেশি আক্রমণকে স্থলযুদ্ধ এবং বাড়িয়ে সে আরো কিছু বার্গেনিং এর জন্য আরো কিছু এলাকা সে দখল করতে চাচ্ছে। কারণ এর মধ্যেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে অস্ত্রের চালান আসছে, সেগুলো আবার রাশিয়ার অভ্যন্তরে আপনার আক্রমণ করা যাবে কিনা সেটা নিয়ে কিন্তু বিতর্ক আছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বলে দিয়েছে তাদের এই অস্ত্র ডিফেন্সিভ হবে, সেটা রাশিয়ান ভূখণ্ডে এই অস্ত্র দিয়ে তারা আক্রমণ করতে পারবে না।
এরকম কিন্তু বিধিনিষেধ আছে। আবার ন্যাটোর ভূমিকাটা সেখানে কি হবে, ন্যাটোর সদস্য হবে কিনা ইউক্রেন, এবং একটি দূরদৃষ্টি সম্পন্ন কি একটা লক্ষ্য কি হতে ন্যাটোর পারে প্রসঙ্গ যেটা যেহেতু আপনি নিয়ে আসলেন, আপনার কাছে কি মনে হয় যেহেতু এখন এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে এক ধরনের অন্য ধরনের সেখানে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে, সেই হিসেব করে ন্যাটো কি কোনো ধরনের অভিযান বা কোনো ধরনের সহায়তা করবার আসলে উদ্যোগটি নেবে কিনা আপনার কাছে কি মনে হয়? কারণ এই যুদ্ধ শুধু তো গাজা না, একই সাথে হচ্ছে ইসরায়েলের সাথে গাজার এই ফিলিস্তিনিদের যুদ্ধের পাশাপাশি ইউক্রেনের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা কেন করছে, এটি নিয়ে এক ধরনের অসন্তোষ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে। সহায়তা করবে সেখানে তারা থাকবে। এখন সেই সহায়তার পরিমাণ কি, ব্যাপকতা কি, ন্যাটো কিভাবে যুক্ত হবে, কারণ ন্যাটো এখনো তো সদস্য হয়নি। ইউরোপীয় ইউনিয়নকে যদি আমরা বলি বা পশ্চিম ইউরোপীয় দেশগুলো, তারা কিন্তু ইউক্রেনকে নৈতিক এবং সামরিক সহায়তা দিচ্ছে। এখন এই সহায়তা দিয়ে ইউক্রেন আপনার রাশিয়ার সাথে আসলে কতটুকু সার্ভাইভ করতে পারবে সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আছে আর কি। আর যেটা বললেন যে নভেম্বরের নির্বাচনে সেখানে যদি ক্ষমতার পরিবর্তন আসে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচিত হয়, সেক্ষেত্রে কিন্তু ন্যাটোর সহায়তা কমে যাবে বলে কিন্তু সবাই আশঙ্কা প্রকাশ করছে। ফলে এরকম পরিস্থিতিতে কিন্তু ইউক্রেনের কাছে খুব বেশি সৌভাগ্য বা অনেক বেশি সুখবর আছে বলে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে না। কারণ এই যুদ্ধটা হয়তো এই নভেম্বর ডিসেম্বর পর্যন্ত প্রলং হবে, এবং এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রে কারা ক্ষমতা আসে, তাদের নীতি, ন্যাটো ভুক্ত হবে কিনা ইউক্রেন, এই বিষয়গুলো কিন্তু ঝুলে আছে। তো ফলে, এবং যদিও জার্মানি সহ কিছু দেশ, ফ্রান্সও বলেছে যে তাদের অস্ত্র দিয়ে তারা রাশিয়াতে আক্রমণ করতে পারবে, কিন্তু আবার দেখেন এই যে অলিম্পিক হচ্ছে প্যারিসে, সেখানে কিন্তু মার্কো বলে দিয়েছেন যে কতদিন যেন আপনার ইউক্রেন যাতে আক্রমণ বন্ধ রাখে। ফলে এই আমার কাছে যেটা মনে হচ্ছে, এর বাইরে আপনার যে ইউরোপের যে সরকারের যে এখন যে নির্বাচন হচ্ছে বা পরিবর্তন হচ্ছে, সেখানে কিন্তু ডানপন্থীদের একটা ডানপন্থী সরকারগুলো কিন্তু অধিকাংশ কিন্তু আপনার ইউক্রেনকে সাপোর্ট করতে চাচ্ছে না। ফলে এইরকম নানাবিধ সংকটের মধ্যে দিয়ে নানা রকম আসলে এখন সংকটের মধ্যে দিয়ে আসলে এই যুদ্ধটি যাচ্ছে। অধ্যাপক ডক্টর বশির আহমেদ, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা শেষ করতে হচ্ছে, আগামীতে আবার আলোচনা হবে আন্তর্জাতিক কোনো বিষয় নিয়ে।